জন্মের সময় আর 5জন শিশু জন্মানোর মতো আনন্দে মেতে উঠেছিল আত্মীয় পরিজন। আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে জন্ম নিল নানান প্রশ্নের। চোখের সামনে ছেলেটি ক্রমশ মেয়েদের মতো আচরণ করতে লাগলো। নানান সামাজিক গঞ্জনা, কটু কথার সাথে লড়াই শুরু হলো। অভাবের সংসার, একদিকে পুরুষ শরীরের নারী মন, অন্যদিকে দারিদ্রতা। তার উপর সে স্বপ্ন দেখে ফেলেছিল অভিনেত্রী হওয়ার। ধীরে ধীরে টেলিভিশন ও সিনেমাতে অভিনয় শুরু করলেন, সাথে একটা নিজস্ব ব্যবসা। পিছনে লাগতো, বিদ্রূপ করত যে সকল মানুষ, তাদেরই নয়নের মণি আজ। তার লড়াই, সাফল্য ও আক্ষেপের কথা শোনালেন ট্রান্সজেন্ডার অভিনেত্রী কুসুম সামন্ত। নমস্কার, অ্যামা স্টুডিও প্রেজেন্টস পডকাস্টে আজকে নতুন একটা পর্ব। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নর এবং নারী এর বাইরেও যে একটা অস্তিত্ব আছে, একটা লিঙ্গের অস্তিত্ব আছে, তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার যাদেরকে আমরা বলি। আজকে এই এপিসোডে ট্রান্সজেন্ডার কুসুম সামন্তর সঙ্গে আমরা আলাপচারিতা করব। নমস্কার কুসুম। নমস্কার। আপনার প্রথম কবে মনে হয়েছিল যে আপনার জেন্ডার আইডেন্টিটি সমাজের নির্ধারিত পরিচয়ের সঙ্গে মিলছে না? যখন আমি মোটামুটি বয়স সন্ধিকাল হয় না, বাচ্চাদের যখন ওই 11-12 বছর বয়স হয়, তখন থেকে আমার চাল চলনের মধ্যে একটা নারী সুলভ মানে আচরণ বুঝতে পেরেছিলাম। আমি তখন জানতাম না পুরুষ নারী কাকে বলে, কিন্তু আমার মধ্যে একটা নারী সত্তা, মানে নারী সত্তা বলতে কি, একটা নারীদের মতো হাঁটা চলা, কথাবার্তা মেয়েদের মতো। আমি ছোট থেকে না কোনোদিন ছেলেদের খেলা পছন্দ করতাম না। আমার ভালো লাগতো বাড়ির দিদিরা যে খেলা করে, মানে পুতুল খেলা, কিতকিত খেলা, এই মেয়েদের খেলাগুলো আমাকে প্রচন্ড আকর্ষণ করতো। কিন্তু ওই যে ছেলেরা খেলে দাদারা, মানে ফুটবল, ক্রিকেট, ওগুলো কখনোই আমাকে আকর্ষণ করতো না। এবং সাজগোজও আমার সেই দিদিদের মতো, মানে গামছা দিয়ে মাথায় খোঁপা করা, তারপরে মেয়েদের মতো, মানে মেয়েদের যে কালচার, যে কাজগুলো, ওগুলোই আমার ভালো লাগতো ছোট থেকে। সেটা একদম ওই 11 বার এরকম বয়স থেকেই। নিজের এই সত্যিকারের আইডেন্টিটিটা, এটা বুঝতে পারার জার্নিটা কতটা কঠিন ছিল? অবশ্যই কঠিন ছিল। যখন ছোট ছিলাম হয়তো বাবা মারা ভাবতো যে আমার বাচ্চা সন্তান হয়তো নারীসুলভ আচরণ করছে, বড় হলে হয়তো চেঞ্জ হয়ে যাবে। সেটা বাড়ির লোকেদের ধারণা ছিল। কিন্তু আমি যখন আস্তে আস্তে বড় হচ্ছি, অ্যা জাস্ট 11 থেকে 12-13 বছর যখন বয়স হয়, তখন কিন্তু নিজেই ভাবতাম যে এটা কি আমি ভুল করছি? যেটাকে আমি, মানে ইচ্ছাকৃত করছি? মানে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো। আমার শরীর আর মন দুটোর মধ্যে একটা লড়াই শুরু হলো। কখনো মনে হচ্ছে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাকে পুরুষ হয়ে থাকতেই হবে। আবার ভেতরটা আবার কষ্ট হতো যে আমি তো পুরুষ নই, আমি তো নারী। এইভাবে লড়াই করতে, মানে কি বলবো? নিজেকে আরো আস্তে আস্তে প্রকাশ করেছি। তার মধ্যে আরো অনেকগুলো বন্ধু-বান্ধব জুটে গিয়েছিল আমারই সেম গোত্রীয়। তাদের দেখে আরো অনেকটা মনে উৎসাহ পেয়ে গেছিলাম যে আমি তো একা নই। ১ম যখন একা ছিলাম, ওদেরকে চিনতাম না, তখন মনে হতো যে আমি কি পাগল? না আমি একা এরকম ভাব করছি? কেন এরকম ভাব করছি? ভয় লাগতো। বাড়ির লোকেরা বকাবকি করতো। পাড়াতে আশেপাশের লোকেরা অনেক রকমভাবে আমাকে টিটকিরি করতো। হাফ লেডিস, ছক্কা, অনেক রকমভাবে টিটকিরি করতো। সহ্য করতাম। কিন্তু তারপরেও যখন ওই বন্ধু-বান্ধব পেলাম, মনে হলো যে আমাদের একটা তাহলে এরকম ধরনের মানুষ আছে। মানে প্রত্যেকের মতো কথা বলতাম বলে জানতে পারলাম। তারপরে এই বন্ধু পাওয়ার পর থেকে একটা সাহস হয়ে গেল যে তাহলে আমরা এরকম আছি। তার মধ্যে মানবী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো। মেঘ সায়ন্তনী ঘোষ উকিল যে আছে ট্রান্সজেন্ডার, ওদের সঙ্গে আলাপ হলো। আলাপ হওয়ার পরে আস্তে আস্তে মানে কি বিস্তার হলো ব্যাপারটা, জানতে শিখলাম। আমি তো ছিলাম এই গ্রামে।
গ্রামের মধ্যে এইটুকু মানে গণ্ডির মধ্যে আমি বোঝাতে পারতাম না কাউকে। যখন বাইরে নাটকের সূত্রে, অভিনয় সূত্রে বাইরে বেরোলাম, আস্তে, আস্তে আমাদের কমিউনিটি মানুষদের সঙ্গে পরিচয় হলো। তখন বুঝতে পারলাম যে তাহলে এরকম একটা জেন্ডার থাকে বা আছে বা ছিল। আপনার এই ট্রান্সজেন্ডার পরিচয়টা যখন পরিবার জানতে পারলো, হুম, হুম, হুম। তখন সেটা তারা কতটা গ্রহণ করলো, বা না করলেও আপনার কতটা মানসিক লড়াই অতিক্রম করতে হলো? প্রথমত কোনো বাবা-মা চাইবে না তার পুরুষ সন্তানটা নারী হয়ে যাক। কেন পুরুষ সন্তান বললাম? বাহ্যিক গঠন, শরীর ছিল আমার কিন্তু পুরুষ। এটা বলতে কোনো অসুবিধা নেই। ট্রান্স মানেই তো পুরুষ শরীরে জন্ম, নারী মন। যেহেতু মনটা আমার নারী, আমার কিছু করার নেই। তা বাড়ির লোকেরা কখনোই চাইবে না যে আমার পুরুষ সন্তানটা মেয়ে হয়ে যাক। তার জন্য পাড়া-প্রতিবেশী কেন আত্মীয়স্বজন প্রত্যেকেই মানে বলতো ছেলেটার মাথা পাগল হয়ে গেছে, ভূত ধরেছে। অনেক রকম টিটকিরি হতো। বাবা-মা মারধর করতো। তা বকতো যে, "তুই তো ছেলে।" কিন্তু আমি ওদেরকে বোঝাতে পারতাম না। আমি হয়তো পুরুষ শরীরে জন্মেছি, আমার অন্তঃসত্ত্বা নারী। এটা বোঝাতে পারতাম না। অনেক সমস্যা হতে হয়েছে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন প্রত্যেকে অনেক রকমভাবে। কিন্তু আমি হার মানিনি কিন্তু। আমি আমার মতো এগিয়ে চলেছি। আপনার এই ট্রান্সজেন্ডার পরিচয়টা যখন পরিবার জানতে পারলো, তখন সেটা তারা কতটা গ্রহণ করলো, বা না করলেও আপনার কতটা মানসিক লড়াই অতিক্রম করতে হলো? আমি পরিবারের সঙ্গে ফাইট করেছি। আর ১ম এ তো আমি ভেবেছিলাম যে আমার সমস্যা আমাকেই বোঝাতে হবে। আমি কিন্তু বাড়ি ছাড়িনি। আমাদের মতো অনেক আছে, এরকম মানুষ আছে যারা কিনা পরিবারের চাপে, সামাজিক চাপে বাড়ি ছেড়ে গিয়ে ওই হাততালি পেশার সঙ্গে যুক্ত হয়। আমি কিন্তু বাড়ি ছাড়িনি। আমার লড়াইটা বাড়ির সঙ্গেই ছিল প্রথমত। পরিবারের সঙ্গে লড়াই ছিল। আমি কিন্তু লড়াই করতে, করতে বাবা-মাকে বোঝানোর চেষ্টা করেছি যে, "তোমরা জন্ম দিয়েছ ঠিকই একটা পুরুষ সন্তান হিসেবে। তোমরা কি কখনো প্রশ্ন করেছো আমার মনটা কি চায়? আমার অন্তর কি চায় তোমরা কখনোই প্রশ্ন করোনি? এবার আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি আমি কি তোমাদের শুনতে হবে।" তাই এইভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো বর্তমানে ২০২৬ এ আমার মা আমার ভালো বন্ধু। আমার বাবাও আমাকে এই ট্রান্সজেন্ডার রূপান্তরকামী রূপে দেখে মানে মারা গেছেন এবং আমার আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী আজকে রূপান্তরকামী হিসেবে খুব সাপোর্ট করে এবং ভালোবাসে। আহ, আপনি একজন অভিনেত্রী, আপনি আপনার একটা ব্যবসাও আছে, এবং আমরা জানি যে আপনি যখন অবসরে থাকেন বাড়িতে, আপনার কলম তৈরি করা কিংবা অন্যান্য কুটির শিল্পের সঙ্গেও আপনি যুক্ত, আপনি কাজ করেন, হাতের কাজ করেন। তো আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়, মেলামেশা করতে হয়। তো সেখানে কোথাও কি আজও আপনাকে আহ লিঙ্গ বৈষম্যের শিকার হতে হয়? লিঙ্গ বৈষম্যের শিকার তো আমরা প্রায় সময় হয়ে থাকি। যখন কোনো বাসে যাই বা রাস্তাঘাটে কোথাও যাই, বাসে গেলেও তো সে একই মানে হয়। বসার সিটের জন্য আমাদের ভাবতে হয় বা কোনো হসপিটালে বেডের জন্য আমাদের ভাবতে হয়। সব জায়গায় তো লিঙ্গ বৈষম্য চলে আমাদেরকে মানে নিয়ে। কেমন সেটা? কেমন বলতে বাসে উঠলে যেমন মেল ফিমেল সিট থাকে, আমিও তো একজন মানুষ, আমিও তো ভাড়া দেবো। তাহলে আমাদের জন্য সিট কোথায়? হসপিটালে ভর্তির ক্ষেত্রেও একই সমস্যায় পড়তে হয়। আমাদের জন্য কিন্তু আলাদা কোনো বেড থাকে না। এগুলো থাকা উচিত তো না? যেখানে আমরা ভোট দিচ্ছি, প্রাপ্য তো সবটাই পাওয়া উচিত আমাদের ক্ষেত্রে। তো হসপিটালে তাহলে কিভাবে এটা মানে রিসেন্ট আমরা অনেক প্রতিবাদ করে, লড়াই করে হসপিটাল মানে বাঙ্গুর হসপিটালে ট্রান্সজেন্ডার মানে বেড চালু হয়েছে মোটামুটি। শুনেছি আরকি। প্রফেশনাল ফিল্ডসে আপনার জেন্ডার আইডেন্টিটি কোনো সময় বাধা হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, অনেক সময় বাধা হয়ে দাঁড়িয়েছে তো। যেমন কোনো কাজের ক্ষেত্রে মেল ফিমেল যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অ্যাকসেপ্ট করা হয়, আর ট্রান্স হলে কোথাও একটা জায়গায় নাক সিটকুনি এখনো রয়েই গেছে। এই যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, একটা কথা আমি বলতে বাধ্য হলাম। আমাদের সরকার তো এত কিছু ভাতা দিচ্ছে। পুরুষদের জন্য যুবশ্রী, মেয়েদের জন্য কন্যাশ্রী অনেক কিছু দিচ্ছে। কিন্তু আমরা কি? কিন্তু ভোট তো আমরা দিই। কিন্তু আমরা তো কোনো শ্রী পাচ্ছি না, কিছুই তো পাচ্ছি না। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে। সরকারি প্রাপ্য বলে আমরা বঞ্চিত থাকবো কেন? কেন আমাদের তো পেট আছে না? ট্রান্সজেন্ডারদের জন্য যে আইনি সুরক্ষার দিকগুলো আছে, সে বিষয়ে কতটা সচেতন আপনি?
আইনি বলতে আমাদেরই গত ২ বছর আগে আমারই এক ট্রান্স বন্ধু মার্ডার হয়ে মারা গিয়েছিল। মানে ওর বডি পাওয়া গেছিল খাটের নিচে থেকে। আমরা পুরো ২০ জনের মতো ট্রান্সরা সহযোগিতা মিলে মানে থানা, পুলিশ অনেক কিছু করেছি। আজও পর্যন্ত কোনো সৎ উত্তর পাইনি। কোনো রকম আমরা হেল্প পাইনি পুলিশ থেকে। নরমাল মেয়েরাও তো পায়নি, যেটা আমাদের আরজিকর ঘটনা ঘটলো। তা আমরা তো পাবো তো দূরের কথা। ভাবতেই পারি না যে আমরা যদি এখানে মার্ডার হয়ে পড়ে থাকি, আমাদের তো খবরই নেওয়ার লোক পাবো না। প্রশাসন তো আমাদের জন্য কিছুই করে না। অনেক কেসেতে আমরা গিয়ে দেখেছি আমরা কাজ পাইনি। সেখানেও ছোট করা হয়। মানে মানে আমরা মানে যখনই থানায় কোনো কাজের জন্য হয়তো যাচ্ছি, গেলে মানে পা থেকে মাথা অব্দি মানে ওরা বিচক্ষণ করে দেখে এরা মানুষ না কোনো জানোয়ার। মানে কি বলবো, একটা বাজে একটা ব্যাপার তৈরি হয়। তার মানে আপনি বলছেন যে এখনো আইনে অনেক ফাঁকফোকর রয়ে গেছে যেগুলো আপনাদের বিপদে ফেলছে। অনেক ফাঁক ফোকর আছে। কুসুম, আহ, আপনাদের মতো মানুষজনের আমাদের এই সমাজে মানসিক শক্তি কতটা জোরালো হওয়া দরকার, এবং আপনি এটাকে কিভাবে ম্যানেজ করেন? নিজেকে মানে কখনো ভেঙে পড়ছি, কখনো উঠে দাঁড়াচ্ছি। নিজেই নিজের মতো বন্ধু হয়ে গেছি। যখন দেখেছি আমি এখন ট্রান্স এরকম এইভাবে আমার চালচলন না, অনেক কাছের বন্ধু দূরে চলে গেছে। অনেক কাছের মানুষ দূরে চলে গেছে পরিচয় ভয়ে। কিন্তু আমি ভেঙে যাইনি। আমি কিন্তু নিজে কি করেছি যে আমাকে কিছু একটা করে দেখাতে হবে এবং ৫ টা মানুষের মধ্যে একটা মানুষ হয়ে দেখাতে হবে। আমার খুব ভেতর থেকে একটা চ্যালেঞ্জ হয়ে গেছিল। আর আমার মনে হয় যে মানুষগুলো আমাকে দূরে পাঠিয়ে দিয়েছে বা আমাকে যারা ঘৃণা করেছে, কটু কথা বলেছে, ওদেরকে আমি থ্যাংক ইউ এই কারণে জানাবো, ওরা এই অপমানটা না করলে, ওরা না আমাকে দূরে সরিয়ে দিলে আমার সেই জেদটা চেপে বসতো না কিন্তু। সেই জেদ আমাকে কিন্তু আজকে কুসুম বানিয়েছে। হরমোন থেরাপি হয়েছে আপনার? হ্যাঁ, আমি আম কেপিসি-তে হরমোন ট্রিটমেন্ট করেছিলাম। আপাতত বন্ধ রেখেছি। পাচ্ছি না টানতে। কেন টানতে পারছি না? হরমোন থেরাপিতে প্রচুর খরচা, প্রচুর খরচা। আর আমি তো অভিনয় করি। এই তো অভিনয়ের অবস্থা, কোনো কাজ নেই আমাদের। দোকানটা টুকটাক চলে। আহ, কুসুম, আপনার যে বয়স, সেখানে তো আহ, একটা কোথাও জৈবিক একটা বিষয় থাকেই, তো সেই জায়গায় আহ, প্রেম কে না চায়? সে যেকোনো মানে প্রেম মানে একটা ভালো লাগা, ভালোবাসা কে না চায়? সেটা আমিও চাইতাম। কিন্তু কোথাও এক জায়গায় গিয়ে মনে হলো এই দুনিয়ায় আমাদের জন্য প্রেম নয়। সবই সবই নাটক, মিথ্যা। আমাদেরও কিন্তু মন আছে, আমরাও ভালোবাসি, আমরাও কেয়ার করি, সবই করি। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় 0, কিছুই থাকে না আমাদের জন্য। সবটাই অভিনয় থাকে। তাই মনে হয় ও প্রেমের চাইতে আমার বাবা-মার প্রতি প্রেম, আমার ছোট্ট, ছোট ভাইয়ের প্রতি প্রেম এবং আমার কয়েকটা কুকুর আছে পাড়ায়, ওদেরকে খুব ভালোবাসি। রাত করে খেতে দিই, বিছানা করে শুইয়ে দিই। ওই প্রেমগুলো আমাকে প্রচুর টানে। আর সবথেকে বড় কথা, আমি অন্ধকারে থাকতে, থাকতে না অন্ধকারটা আমার গুহাটা ভালো বন্ধু হয়ে গেছে আমার। যারা একা থাকতে অভ্যেস হয়ে যায় না, আর কাউকে প্রয়োজন হয় না। আমি একা বেশ ভালো আছি। একটা পুরুষ নারীর যেমন তার সঙ্গী বা সঙ্গিনী থাকে, আপনারও নিশ্চয়ই এরকম কোনো ইচ্ছে বা প্রত্যাশা আছে? হ্যাঁ, অবশ্যই কামনা বাসনার কথা বলছো নিশ্চয়ই, বুঝতে পারছি। প্রেম ওগুলো আছে, ছিল, কিন্তু ভবিষ্যতে আমার মনে হয় না থাকাটাই ভালো। ওই যে বললাম একই কথা। থেকেও তো লাভ নেই। নিজেকে কন্ট্রোল করি। অন্য কাজের মাধ্যমে, ভালো, ভালো কাজের মাধ্যমে আমার দোকান নিয়ে, অভিনয় নিয়ে এই সমস্ত করে নিজেকে একটু ব্যস্ত রাখলে ওইদিকে আর অতটা মন টানে না। কিন্তু মানুষ তো রক্তে মাংসে গড়া, একটা প্রেম, একটা কাছে পাওয়া, কামনা বাসনা জাগে, নিশ্চয়ই জাগে সেটা। কিন্তু জাগলেও নিজেকে কন্ট্রোল করি। কিছু করার নেই। আচ্ছা কুসুম, ডেটিং অ্যাপ বা ম্যাট্রিমোনিয়াল যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেখানে কোনো আপনাদের অ্যাক্সেস হয় না, বা অ্যাকসেপ্টেন্স কতটা সেখানে? না, ওইভাবে আমি এখনো পর্যন্ত কোনো আমার ইন্টারেস্ট নেই। আমার অতটাও আমার অভিজ্ঞতাও নেই। সমাজের কাছে আপনার প্রত্যাশা কি? আমার সবচাইতে বড় চাওয়া হচ্ছে আমি যতদিন বেঁচে থাকবো সুন্দর সম্পর্ক করে মানুষ যেন আমাকে কাছে নিয়ে আপন করে এবং ভালো, ভালো কাজের মাধ্যমে প্রত্যেককে ভালোবেসে যেন আমি এগিয়ে যেতে পারি। এভাবে জীবনটা কাটাতে চাই। আমার বিশাল কিছু চাওয়া না। বাড়ি, গাড়ি কোনো দরকার নেই। মানুষের ভালোবাসা যেটা ছোট থেকে বঞ্চিত, সেই ভালোবাসার একটু ভালোবাসা, আর একটু কাছে নিয়ে একটু আপন করে নিয়ে আমাকে থাকলে আর এইটুকু দরকার নেই। আর কাজ, একটু কাজটা দরকার আছে, নাহলে পেট চলবে না।
এই সমাজে আরো অনেকে যারা নিজেদের জেন্ডার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? আমি অবশ্যই আমার ছোট্ট, ছোট্ট ট্রান্স বোনেদের জন্য বা ভাইদের জন্য বলবো, প্রথমত শিক্ষা আর কর্মটা ভালো করলে আর নিজের লড়াই নিজেকে করতে হবে। কে কি বলল না বলল কানে দিলে হবে না। সবসময় ভাবতে হবে আমার একটাই জীবন। জানি না মানুষ মরণ হয়ে পরে আবার জন্ম হয় কিনা সেটা আমাদের জানা নেই। সেটাই কি বলবো? সেটা ইতিহাস বা আমি বলতে পারবো না। আমার ছোট্ট মাথায় যেটা মনে হয় একবারই জন্মেছি। কে কি বলল তার কথা গায়ে না লাগিয়ে নিজে শুধু সামনে এগিয়ে যাও, কর্মটা ঠিক করে যাও। এইটুকু বলব। কুসুম, আপনি কি রাজনীতিতে আসতে চান? না, আমার অতটা ইচ্ছা নেই। আমাদের মধ্যে আরো অনেকে আছে, গুণী ব্যক্তি আছে। আমি নিজেকে বলতে পারব না কতটা গুণী। আমি সবসময় ছোট্ট, ক্ষুদ্র হিসেবে থাকতে পছন্দ করি। রাজনীতিটা আজকাল কি বলুন তো, রাজনীতিটা এখন কি নীতি আমি বলতে পারব না। দেখছি তো মানে যুগের হাওয়া যা চলছে, রাজনীতি আমার ভালো লাগে না। তো তবুও এটুকু দাবি দাবি করব যে আমাদের মধ্যে থেকে কেউ একজন দাঁড়ালে খুব ভালো হয়। যারা মানে নরমাল যারা ভোটে দাঁড়াচ্ছে তাদের মধ্যে নারী পুরুষই তো জেন্ডার গুলো ভোটে দাঁড়াচ্ছে, মেল টু ফিমেল। আমাদের মর্ম ওরা বুঝবে না, বুঝলেও বুঝবে না। ওরা ওদের টানটাই করে। যখন আমাদের এই জেন্ডারে কোনো একটা মানুষ প্রতিনিধিত্ব করে দাঁড়াতে পারবে, তখন কিন্তু সে চাইবে আমাদের মতো মানুষদের জন্য কিছু করে যায়। আমি অবশ্যই বারে, বারে চাইবো যে আমাদের মধ্যে থেকে কোনো একজন ট্রান্সজেন্ডার প্রতিনিধিত্ব করে ভোটে দাঁড়াক। তাহলে অনেকটা উপকার পেতে পারি আমরা। কুসুম, আপনাকে আমরা অনেক টেলিভিশন সিরিয়ালে কাজ করতে দেখেছি। তো ইদানিং আপনাকে খুব একটা টেলিভিশনে দেখতে পাচ্ছি না। কারণটা কি শেয়ার করেছে? গ্যাপটা কেনর উত্তর কিন্তু দিতে পারি বাংলা ইন্ডাস্ট্রি। কারণ আমার হাতের মুঠোয় নেই। অভিনয়টাকে কিন্তু আমি ছোট থেকে পেশা হিসেবে দেখতে চেয়েছিলাম। যে পেশা করে আমার পেটটা চলবে। কিন্তু আজও পর্যন্ত পেশা করতে পারলাম না। বাধ্য হয়ে দোকান করেছি। কেন আমি জানি অভিনয় জগতে থাকলে আমাকে হয়তো মরতে হবে। আমি যখন জি বাংলায় কাজ করি, টানা ১ বছর কিন্তু ভালোই কামিয়েছি, ভালো সম্মান পেয়েছি। তারপরে আরো ২-১ টা কাজ করেছি। কিন্তু এখন এই কয়েক বৎসর হলো কোনো হাতে কাজই নেই। তাহলে আপনারাই বলুন, আমি যদি নিজেকে অভিনেত্রী হিসেবে মনে করি, ওই খালি পেটে অভিনেত্রী কিভাবে মানবো আমি? বাংলা ইন্ডাস্ট্রি আমাদের জন্য ভাবে না। গল্পে সেই একই মুখ, একই গল্প। আচ্ছা আমাদের জীবনে গল্প আসতে পারে না? আমরাও তো মানুষ। আমাদের জীবনে গল্প আসে না। আমাদের জীবনে কত লড়াই। আমরা কাউকে মন থেকে ভালোবাসলে, সেই ভালোবাসাটা কিন্তু সমাজ মেনে নেয় না এখনো পর্যন্ত। সেগুলো কেন গল্পে আসবে না? ইন্ডাস্ট্রি সবসময় আমি দেখেছি, আগাগোড়ায় দেখেছি সবসময় ওই একটা বাচ্চা এই রিসেন্ট ৩ থেকে ৪ দিন আগে আমাকে ফোন করেছে, "কুসুমদি তুমি কি অমুক ডেটে ফাঁকা আছো?" এই কনসেপ্টটা কি আছে গল্পটা? না এরকম একটা বাচ্চা হয়েছে, সেই একই গল্প। কুসুম শুধু বাচ্চাই নাচাবে? যেখানে জি বাংলায় ফিরকি সিরিয়ালে অত বড় একটা চরিত্র করলাম। তা আমি বললাম, "না আমাকে এই ধরনের অফার দেবেন না। আমি পারলে দোকান চালাবো। ওই বাচ্চা হাততালি মারা কাজ আমি করব না।" আমাদের জীবনে তো অনেক গল্প আছে। আমি তো কারো বোন হতে পারি, একজন ট্রান্স বোন হতে পারি। আমার যে লড়াইটা গল্পে কেন আসবে না? আমি চাইছি না যে আমাদের জন্যই পুরোপুরি একদম আমাদের জন্য আমাদের ফরেই গল্প, সেই গল্পের দরকার নেই। একটা নরমাল গল্পে একটা কারো বাড়ির ঝিয়ের কাজ হতে পারে, একটা ভিলেন হতে পারে। যেকোনো একটা চরিত্র কিন্তু ভাবলে ভাবা যায়, কিন্তু ভাবা হয় না। সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই হাততালি মারাটাই চলে আসে। মানে ওরাই সমাজকে বুঝিয়ে দেয় ট্রান্স মানেই কিন্তু হাততালি। আর আমিও বলছি অভিনয়ের বাইরে গিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো ট্রান্স মানে কিন্তু হাততালি নয়। ট্রান্সরাও পারে আপনাদের মতো সমান তালে কাজ করতে। আমি নিজের দোকান চালাই, হাততালি মারি না। কুসুম, এটা কোনো রাজনৈতিক প্রশ্ন নয়। ২০২৬-এ বিধানসভা নির্বাচন আসছে। কি মনে হয়? বর্তমানে যে শাসক দল আছে, সেই শাসক দলই ক্ষমতায় থাকবে? না বদল হলেও হতে পারে? আমি নিজেও কিন্তু যে বর্তমান যে দল আছে ওই দলেরই সাপোর্টার এবং নিজেও দেয়াল লেখা সবই করেছি। কিন্তু পাওয়ার লোভে নয়, ভালোবেসে করেছিলাম এবং পরিবর্তনটা চেয়েছিলাম যে পরিবর্তন হোক। কিন্তু এই পরিবর্তনটা চাই। যে পরিবর্তনটা শুধু লিঙ্গ বৈষম্য হয়। আমি তো ট্রান্সজেন্ডার এবং আমি দেয়াল লেখা এবং পার্থ চট্টোপাধ্যায়ের যখন উনি মানে বর্তমানে ছিলেন, উনার প্রচার করেছি আমি। শশী পাজার কাছে বিকাশ ভবনে গেছি অনেক দাবি-দাবা নিয়ে। আজও পর্যন্ত কেন কোনো সদুত্তর পাইনি। সে আমরা বঞ্চিতই হয়ে আছি। তাই বলব যে রাজ্য রাজনীতির ব্যাপারে আমি একদম নেই। পরিবর্তন তবে কি পরিবর্তনটা দরকার। আমি বলছি না যে এই সরকার চলে যাক বা যাক আমার অতটা সাহস নেই। তবে পরিবর্তন হলে নতুন, নতুন কাজটা ভালো হয়। এটুকু আমি জানি। অনেক ধন্যবাদ কুসুম।
খুব ভালো থাকুন, আনন্দে থাকুন।